আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম অধ্যায়ের এক্সারসাইজ 9.2 নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটা প্রশ্ন তোমাদের জন্য তুলে রেখেছি। এখানে বলা হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 কখন, যেখানে আমাদের থিটাটা সূক্ষ্মকোণ। তাহলে প্রথমত আমাকে বুঝতে বেশি সূক্ষ্মকোণ কী। তাহলে আমরা জানি কি 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে আমাদের এখানে যে থিটার ভ্যালুটা আসবে এটা কোনো অবস্থাতেই 90 বেশি হতে পারবে না। 90 থেকে শুরু করে 90 বেশি হতে পারবে। যদি 90 হয় তাহলে সমকোণ হয়ে যাবে, আর 90 বেশি হওয়া যাবে না কোনো অবস্থাতেই। ঠিক আছে, তাইলে আমরা প্রথমত যখনই সমাধানে যাব আমরা লিখি সমাধান বা প্রদত্ত সমীকরণ যাই লিখি না কেন, আর যাই এটা আমরা লিখলাম না, তোমরা সমাধান দিয়ে লিখো, আমরা সরাসরি করে ফেলি। আমার এখানে একটা জিনিস দেখো, একটা অনুপাত হচ্ছে সাইন স্কয়ার থিটা, একটা হচ্ছে কস স্কয়ার থিটা। আমি যে পলিসিতে ত্রিকোণমিতি সলভ করি সেটা হচ্ছে কি, আমি সবসময় চেষ্টা করি এবং আমি আমার স্টুডেন্টদেরকেও হয়তো বা পরামর্শ দিয়ে থাকি যে তোমরা যখনই ত্রিকোণমিতি করবে তখন যে কাজটুকু করবে সেটা হচ্ছে অনুপাত কমানোর চেষ্টা করবে। যদি তুমি অনুপাতটাকে কমিয়ে ফেলতে পারো তাহলে তোমার প্রবলেম অনেক অংশে কী হয়ে যায়, সলভ হয়ে যায়। তাহলে আমার এখানে যেটা আছে একটা হচ্ছে সাইন স্কয়ার থিটা, একটা হচ্ছে কস থিটা। তুমি কস থিটাকে ভেঙেও করতে পারবা, কিন্তু তোমার জন্য হয়তো অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তার চেয়ে সহজ হয় কি, আমরা এই যে সাইন স্কয়ার থিটা যেটা আছে তাকে যদি আমরা যেহেতু ভাঙি, কারণ আমরা জানি কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এই ধরনের একটা সূত্র আমরা শিখেছিলাম, হ্যাঁ, বা জানি। তো এখান থেকে যদি আমি চাই যে না আমার কাকে দরকার, সাইন স্কয়ার থিটাকে দরকার, আমি সাইন স্কয়ার থিটাকে যদি রেখে দিই ইকুয়ালের ইকুয়াল ঠিক থাকলো, প্লাসের কস স্কয়ার থিটা সাইড চেঞ্জ করলে কি 1 মাইনাস কস স্কয়ার থিটা হয়ে যায়। তাহলে আমি এখানে সাইন স্কয়ার থিটা না দিয়ে আমি এখানে কি করতে পারি, সাইন স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস কস স্কয়ার থিটা দিতে পারি। যখনই আমরা কস স্কয়ার থিটা দিয়ে দিব তাহলে আমার দুইটা অনুপাত একটা অনুপাতে কনভার্ট হয়ে যাচ্ছে, কারণ আমার এখানে দুই ধরনের অনুপাত আছে, একটা সাইন একটা কস, তখন কিন্তু সবগুলো কসে কনভার্ট হয়ে যাবে। তাহলে যার জন্য আমরা এখানে লিখতে পারি 2 সাইন স্কয়ার থিটা না দিয়ে সাইন স্কয়ার থিটার পরিবর্তে আমি এখানে কি লিখবো, 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। লেখার পরে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, এই যে এখানে 2 এর সাথে 1 গুণ করলে কত হয়, 2 হয়, প্লাস মাইনাস যে মাইনাস 2 এর সাথে কস স্কয়ার থিটা গুণ করলে কি হয়, 2 কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন দেখো এই যে মাইনাসের 3 প্লাসের 2, তাহলে এই মাইনাসের 3 থেকে প্লাসের 2 যদি চলে যায় তাহলে আমার থাকে কত, -1, আর এখানে থাকে কি -2 কস স্কয়ার থিটা, আর এখানে থাকে প্লাস 3 কস থিটা ইকুয়াল 0। যেহেতু আমার প্রথম রাশিতে মাইনাস সাইন চলে এসেছে, আমি মাইনাসটাকে তাড়ানোর চেষ্টা করব, যার জন্য আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। সো গুণ করলে আমার জিনিসটা দাঁড়ায় কি, মাইনাস যে প্লাস, প্লাস মাইনাস যে মাইনাস, মাইনাস যে প্লাস। তাহলে এটা কি হয়েছে, 2 কস স্কয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1 ইকুয়াল 0, কারণ 0-র সাথে যাই গুণ করে না কেন 0 হয়ে যায়। তাহলে আমাকে কি করতে হবে, এই যে 3 কস থিটাকে কী করতে হবে, ভাঙতে হবে। তাহলে এই 3 কস থিটা এটা কিন্তু একটা মিডিয়াম টার্ম ফ্যাক্টর উৎপাদক। তাহলে মিডিয়াম টার্ম ফ্যাক্টর করার নিয়মটা কী ছিল, প্রথম রাশি থাকলে প্রথম রাশির সহগ যদি থাকে তার সাথে আমরা শেষ রাশিকে কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমার প্রথম রাশির সহগ কত, 2 এর সাথে 1 গুণ করলে কত, 2। এই 2কে লসাগু করে এমন দুইটা সংখ্যা বের করবো যে একটার সাথে একটা যোগ করলে বা একটা থেকে একটা বিয়োগ করলে আমার মাঝখানে রাশিটা পাবো। সো আমি 2কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে পাই কত, 1। তাহলে 2 প্লাস 1 ইকুয়াল কত, 3। সো আমি এই 3কে আমরা লিখতে পারি 2 কস স্কয়ার থিটা মাইনাস 2 কস থিটা মাইনাস কস থিটা প্লাস 1 ইকুয়াল 0। কারণ এই যে মাইনাসের 2টা কস থিটা, মাইনাসের একটা কস থিটা, মাইনাসের 3টা কস থিটা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এখন যে কাজটুকু আমরা করবো সেটা হচ্ছে কি, এখানে 2 কস থিটা আছে, এখানে 2 কস স্কয়ার থিটা আছে। তাহলে আমরা জানি কি 2 কস স্কয়ার থিটা মানে কি 2 কস থিটা ইন্টু কস থিটা, 2 cos থিটা ইন্টু cos থিটা, অর্থাৎ cos স্কয়ার থিটা মানে কি দুইটা cos থিটার গুণ হিসেবে আছে।
তো আমরা আচ্ছা বোঝার সুবিধাতে একটু ডিটেলসে দেখাই। আমরা জানি কি স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে জানি কি ইন্টু এ, তাহলে কস স্কোয়ার থিটা মানে কি কস থিটা ইন্টু কস থিটা, টু কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি কি কস থিটা ইন্টু কস থিটা লেখা যায়। তাহলে এইখানেও টু কস থিটা আছে, এইখানেও টু কস থিটা আছে, দুইটা থেকে আমরা একটা টু কস থিটা কী করবো কমন নিব, ঠিক আছে। সো দুইটা থেকে যখন আমরা একটা টু কস থিটা, এই যে টু কস থিটা এখান থেকে টু কস থিটা কমন নিব, তাহলে আমার এখানে টু কস স্কোয়ার থিটা থেকে টু কস থিটা চলে আসলে আরেকটা কস থিটা কী থাকে অবশিষ্ট থাকে এই জায়গাতে। আর মাইনাসের মাইনাস এই টু কস থিটা সম্পূর্ণটা চলে এসেছে, তাহলে কিছুই নাই, কিছু না থাকলে কি থাকে ওয়ান থাকে, ঠিক আছে। ওকে, এখন দেখো এই পাশে কিছু নাই কমন যায় না, এখানেও কিছু কমন যায় না। আমরা জানি কি কোনো ডিজিট থেকে কিছু কমন না যদি না চাই তাহলে সেক্ষেত্রে অন্তত আমরা ওয়ান কমন নিতে পারি আমরা। তাহলে এই যে দুইটা রাশি থেকে এখান থেকেও আমরা একটা -1, এখান থেকে একটা -1 কমন নিব। সো যদি -1 কমন নিই তাহলে এখানে থাকে শুধু কস থিটা, আর প্লাস থেকে যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাসের স্থানে মাইনাস, আর ওয়ান থেকে ওয়ান কমন নিলে ওয়ানই থেকে যায় ইকুয়াল 0। এখন দেখো আমরা এই পাশে কস থিটা -1 আছে, এখানেও কস থিটা -1 আছে, আমরা দুইটা থেকে একটা কস থিটা -1 কমন নিব, কস থিটা -1 কমন নিব। সো যদি কস থিটা -1 কমন নিই তাহলে এখান থেকে কস থিটা -1 নাই, থাকে শুধু টু কস থিটা, তাহলে আগে সেটা বসাই টু কস থিটা, আর এখান থেকে কস থিটা -1 নাই, তাহলে থাকে কি শুধু 1 ইকুয়াল 0। তাইলে এখন আমার যদি মনে করো যে আমার দরকার কাকে কস থিটা -1কে, তখন আমি এটাকে রাখবো না, এটাকে না রাখলে এটা কোথায় চলে যায় হরে চলে যায়, যেহেতু এটার সাথে এটা গুণ হিসেবে আছে, সাইড চেঞ্জ করলে কোথায় চলে যাবে হরে চলে যাবে, হরে চলে গেলে তাহলে আমার এটার ভ্যালুটা কি আসে 0 আসে। অর্থাৎ আমরা জানি কি জিরোর সাথে কোনো সংখ্যা গুণ করলেও 0, আর জিরোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলেও ভাগফল 0। সো তাইলে আমরা লিখতে পারি হয় cos theta -1 ইকুয়াল 0, অথবা বা আবার এখানে কি লেখা যায় 2 cos theta -1 ইকুয়াল 0। কেন এই জিনিসটা, যদি আমার এটার দরকার পড়লে এটাকে সাইড চেঞ্জ করলে তাহলে এটা সমান 0 আসে, আবার যদি আমার এই অংশে দরকার পড়ে তখন তো আমি এটাকে রাখবো না, এটাকে না রাখলে এটা সাইড চেঞ্জ করলে এটা 0-র নিচে চলে যায়, অর্থাৎ হরে চলে যাবে, তখনও এটার ভ্যালু কি আসে তখন 0 আসে। তাইলে আমরা লিখতে পারি হয় এত ইকুয়াল 0 আবার বা অথবা এত ইকুয়াল 0, ঠিক আছে। ওকে, এখন আমার দরকার কাকে কস থিটাকে, সো আমি কস থিটাকে রেখে দিলাম, -1কে সাইড চেঞ্জ করলে কি হয় +1 হয়। আচ্ছা, আবার একইভাবে আমার দরকার কাকে এখানে 2 cos থিটাকে, সো আমি 2 cos থিটাকে রেখে দিলাম, -1কে সাইড চেঞ্জ করলে +1। তাহলে আমাকে এখানে যেটা দেখতে হবে এই থিটাটা 1টা আছে কার সাথে কসের সাথে, তাহলে নিশ্চয়ই এই 1টা কস যে কোনো একটা ডিগ্রির ভ্যালু, তাহলে কস কত ডিগ্রির ভ্যালু 1, আমরা জানি কস 0 ডিগ্রির ভ্যালু 1, কস থিটা ইকুয়াল কস 0 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে কস বাদ করলে সুতরাং থিটা ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে থিটার মান 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, এখানে লিখে দিব আমরা থিটার ভ্যালু 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। কেন? কারণ আমাদেরকে বলা হয়েছে থিটার সূক্ষ্মকোণ অর্থাৎ 90 থেকে ছোট, বাট 0 থেকে কন্ডিশনটা হচ্ছে কি 0 থেকে অবভিয়াসলি বড় হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আবার একইভাবে আমার দরকার কাকে কস থিটাকে, তাহলে আমরা এখান থেকে কস থিটাকে রেখে দিব, সো 2কে সাইড চেঞ্জ করলে কি হয় হাফ হয়, তাহলে কসের সাথে যেহেতু হাফ আছে নিশ্চয়ই হাফটা কস যে কোনো একটা ডিগ্রির মান, তাহলে আমরা জানি কস কত ডিগ্রির মান হাফ, আমরা জানি কস 60-র মান হাফ, সো আমি এখানে হাফ না দিয়ে কস 60 ডিগ্রি লিখে দিব। সো উভয় পক্ষ থেকে কস বাদ করলে আমরা পাই কি, সুতরাং থিটা ইকুয়াল 60 ডিগ্রি, অর্থাৎ থিটার সূক্ষ্মকোণ আমরা প্রুভ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এটা পজ করে তোমরা এটা তুলে নিবা, আমরা পরের ম্যাথে ফিরে যাই।
পরের ম্যাথ কী বলছে তাও সমাধান করো tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা। এটা প্রশ্ন নম্বর হচ্ছে 26 যাই হোক লিখছি না কথাটা, সমাধান করো tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা। tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 প্লাস রুট 3 ইকুয়াল 0। আচ্ছা, আগের ম্যাথে তো আমরা বলেছিলাম যে অনুপাত কমানোর ব্যাপারটা আমরা চাইলে এটাকে সমাধান বা প্রদত্ত সমীকরণ যে কোনো একটা কিছু দিয়ে ধরতে পারি সমীকরণটা, আর লিখতে পারি। আচ্ছা যাই হোক, সংক্ষেপে লিখি আমি প্রদত্ত সমীকরণ, ঠিক আছে। আর তোমরা এটা প্রদত্ত সমীকরণ ধরে লিখবা। তাহলে এই প্রদত্ত সমীকরণ দিয়ে ধরে লিখলে কি হয়, tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3, আবার প্রশ্নটা রিপিট করতে হচ্ছে, tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল 0। আচ্ছা, আমরা যেহেতু এর আগের 25 নম্বর ম্যাথের মধ্যে বলেছিলাম কি ত্রিকোণমিতি করতে গেলে আমি যেটা টেকনিক বা পলিসি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে কি অনুপাত কমানোর চেষ্টা করি। বাট এখানে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই এখানে তো অনুপাত তো একটাই, তাহলে এখানে আমরা কি কমাবো? তাহলে এখানে আমরা সলভ করার জন্য দেখি, এখানে তো আর যেহেতু অনুপাত কমানো যাচ্ছে না, তাহলে এখন কীভাবে এটা আমরা সলভ করতে পারি। প্রথমত হচ্ছে আমরা ব্র্যাকেটগুলোকে তুলি, তারপর দেখা যায় কতটুকুতে যায়, প্লাস মাইনাস 1 সাথে tan থিটা গুণ করলে কি হয়, tan থিটা, ঠিক আছে। প্লাস মাইনাস রুট 3 সাথে tan থিটা গুণ করলে কি হয়, রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি, এখানে কোনো জটিল কোনো কিছু নাই। এবার দেখো এই যে এখানে tan থিটা আছে, এখানে tan থিটা আছে, tan স্কয়ার থিটা মানে কি tan থিটা ইনটু tan থিটা, দুইটা থেকে একটা tan থিটা আমরা কমন নিয়ে নিলাম। সো tan থিটা কমন নিলে দুইটা থেকে একটা কমন নিচ্ছে, আরেকটা tan থিটা অবশিষ্ট থাকে। হ্যাঁ, আগেরটাতে আমরা ভেঙে দেখিয়েছি, আর এখানে ভেঙে দেখালাম না, যেহেতু tan স্কয়ার থিটা সমান কি tan থিটা ইনটু tan থিটা, দুইটা থেকে একটা কমন চলে এসেছে, ঠিক আছে। সো এই tan থিটা চলে আসছে, কিছুই না, কিছু না থাকলে 1 থাকে। সো প্লাস মাইনাস থেকে মাইনাস কমন নিব, এখানে রুট 3 আছে, এখানে রুট 3 আছে, একটা রুট 3 কমন নিব। রুট 3 কমন নিলে কি হয়, tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0। সো এই পাশে tan থিটা মাইনাস 1 আছে, এই পাশেও tan থিটা মাইনাস 1 আছে, দুইটা থেকে একটা tan থিটা মাইনাস 1 আমরা কমন নিচ্ছি। সো এখানে থাকে কি tan থিটা মাইনাস রুট 3, tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে লিখতে পারি আগের পলিসি অনুসারে আমরা আবার যখন এটাকে দরকার পড়বে এটাকে সাইড চেঞ্জ করব, তাহলে এটার ভ্যালু 0 পাবো। আবার এটাকে দরকার পড়লে এটাকে সাইড চেঞ্জ করলে তখন এটার ভ্যালু 0 আসে। তাহলে আমরা লিখতে পারি হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0, অথবা বা আবার tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল 0। একটু দেখো, যেহেতু আমার এখানে tan থিটাকে দরকার, সো আমি tan থিটাকে রাখবো, -1কে সাইড চেঞ্জ করলে +1 হয়, প্লাস হলে তো দিতে হয় না। এখানেও সেম আমার tan থিটাকে দরকার, -√3কে সাইড চেঞ্জ করলে +√3, ঠিক আছে। এখন যেহেতু এখানে যে কাজটুকু আমাকে করতে হবে সেটা হচ্ছে tan এর সাথে 1 আছে, নিশ্চয়ই tan যে কোনো একটা ডিগ্রির ভ্যালু 1, তাহলে tan কত ডিগ্রির ভ্যালু 1, তাহলে আমরা জানি কি tan 45-এর মান 1, ঠিক আছে। তাহলে আমি tan থিটা ইকুয়াল 1 না দিয়ে tan 45 দিতে পারি, ঠিক আছে। ওকে, আবার কীভাবে, এখানে যেহেতু tan থিটা ইকুয়াল ট্যানের সাথে যেহেতু √3 আছে, আমাকে দেখতে হবে tan কত ডিগ্রি মান √3, আমরা জানি tan 60-র ভ্যালু হচ্ছে √3। সো আমরা এখানে কি দিয়ে দিব, tan 60 দিয়ে দিব, ঠিক আছে। সো উভয় পক্ষকে tan বাদ চলে গেলে থাকে কি থিটা ইকুয়াল কত, 45, tan শেষ। আর এখানেও সেম, উভয় পক্ষ থেকে tan চলে গেলে থাকে কি, সুতরাং থিটা ইকুয়াল 60। এই দুটো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরের মেথে চলে যাই। পরের মেথটা হয়তো বা তোমরা পারবা, এটা তোমাদেরকে আমি আর তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, যদি না পারো আমাকে কমেন্ট সেকশনে জানাবো, আমি তাও সলভ করে দিব। এটা একদম সহজ, এখানে কোনো কিছু নাই, আর শুধুমাত্র ভ্যালুগুলো বসাবা। স্কোয়ার থাকলে এটাকে হোল স্কোয়ার করে তোমরা ভ্যালুগুলো বসাই দিবা, ভ্যালুগুলো বসাই যোগ বিয়োগ করে এটা সলভ করে ফেলবা। আমরা এখন সৃজনশীল সলভ করতে যাব, সৃজনশীলে যাব। গুরুত্বপূর্ণ ম্যাথ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা।
আমাদের 28 নম্বর কি বলছে, 27 তোমাদের হোমওয়ার্ক থাকলো। 28 নম্বর বলতেছে ত্রিভুজ ABC এর কোণ B = 90। 28 ত্রিভুজ ABC এর কোণ B = 90, কোণ B = 90 ডিগ্রি। AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার। AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার হলে প্রথম হচ্ছে ক হচ্ছে AC এর দৈর্ঘ্য কত। ক নম্বর প্রশ্ন হচ্ছে AC এর দৈর্ঘ্য কত, AC = what। তারপর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কোন BC কোন C সমান থিটা হলে sin θ প্লাস cos θ এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা একটা স্টেপে যাই, পুরো প্রশ্নটা এইভাবে না লিখে আমরা একটা সলভ করি। তাহলে আমার ক নাম্বার বলছি কি AC এর দৈর্ঘ্য কত। তাইলে আমাদেরকে যেহেতু এখানে ত্রিভুজের কথা বলা হচ্ছে, একটা ত্রিভুজ আমরা আঁকি, সম্ভাব্য একটা ত্রিভুজ ধরে নাও এটা আমার একটা ত্রিভুজ। তো যেহেতু আমাদেরকে অ্যাড্রেস করে দিচ্ছে সমকোণ কোণটা, আমার বি কোণ কোণটা বা 90 ডিগ্রি যে কোণটা, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ দেখা যাচ্ছে, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে বি সমান 90। আর বাকিগুলো নিয়ে আমার কনফিউশন থাকতো না। এখানে বলা হচ্ছে AB সমান 5 সেন্টিমিটার, আমি যদি এখানে দিই কোনো সমস্যা ছিল না, বাট এখানে দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু এখানে এখন যদি প্রবলেম ক্রিয়েট হবে কেন, যেহেতু আমার 5 সেন্টিমিটার, আমি এখানে দিলে তাহলে এটা 5 সেন্টিমিটার হবে, কিন্তু এটার তুলনায় কম্পেয়ারলি এটা অনেক বড়। তাহলে এখানে আমার ছোটো বাহুটা কী হবে, 5 সেন্টিমিটার হবে। তাহলে আমার ছোটো বাহু কোনটা, এইটা। সো আমাকে এটাকে হিসাবে কী করতে হবে, অ্যাড্রেস করতে হবে। ঠিক আছে, যদি মান না থাকতো তাহলে আমি যে কাউরে C ধরতে পারতাম শুধুমাত্র B ছাড়া। তাহলে আমার এটা হচ্ছে কি 5 সেন্টিমিটার। তারপরে হচ্ছে আমার এটা যেহেতু এটা যেহেতু B, এটা C, তাহলে এটা হচ্ছে কত, 12 সেন্টিমিটার। আচ্ছা, 12 সেন্টিমিটার, কাজ শেষ। আমরা চিত্র আঁকলাম, আমাকে বলা হচ্ছে কি এই AC = what, AC এর ভ্যালুটা আমরা বের করব। তাহলে আমরা অষ্টম শ্রেণীতে পড়েছি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কেমন ছিল, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অর্থাৎ আমি যদি ওখানে অতিভুজ লম্ব যদি না বুঝে, এখানে আমার অতিভুজ হচ্ছে কি AC, আর লম্ব হচ্ছে কি আমি ABকেও লম্ব বলতে পারছি না, BCকেও লম্ব বলতে পারছি না। যদি আমি এটাকে কোন অ্যাড্রেস করি, কোন C-কে যদি থিটা ধরি, তখন আমার এটা লম্ব, এটা ভূমি। আবার যদি কোন একে থিটা ধরি, তখন আমার কাছে এটা লম্ব, এটা ভূমি। যাই হোক, আমার লম্ব ভূমি নিয়ে কোনো এখানে প্রবলেম নাই। আমি একটাকে লম্ব হিসেবে ধরলাম, একটাকে ভূমি হিসেবে ধরলাম। সো লম্ব ভূমি হিসেবে ধরলে আমরা এখানে লিখতে পারি, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাচ্ছি, অতিভুজ স্কয়ার, দ্যাট মিনস আমার অতিভুজ কি AC স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার অর্থাৎ AB স্কয়ার ভূমি স্কয়ার প্লাস BC স্কয়ার। সো আমার কাছে দরকার কাকে, AC-কে, নট AC স্কয়ারকে। সো যেহেতু আমার AC-কে দরকার, তাহলে আমি স্কয়ারকে এই পাশে রাখবো না, তাকে সাইড চেঞ্জ করব। তাহলে সাইড চেঞ্জ করলে এটা কী হয়ে যায়, √/, হয়ে যায় √/AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে আমরা এখানে যদি ভ্যালু বসাই দিই, আমি এখানে AB না দিয়ে AB এর ভ্যালু কত 25, সরি AB এর ভ্যালু কত 5, AB এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার প্লাস এখানে কি BC এর ভ্যালু হচ্ছে কত 12। সো BC এর ভ্যালু 12 দিলাম, BC এর উপর স্কয়ার 12 এর উপর স্কয়ার।
তো আমরা এখানে পাচ্ছি কত, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 12 স্কোয়ার মানে হচ্ছে কত 144। তাহলে 144 হলে কত হয় 169। আমরা জানি কি √169 মানে হচ্ছে কত 13। এখন 13 কেন সেটার জন্য আমি একটু এক্সপ্লেন করি। 169 মানে হচ্ছে কত 13 × 13 অর্থাৎ 13 স্কোয়ার। হ্যাঁ, যারা বুঝো না তাদের জন্য দেখাচ্ছি। সো রুটে বর্গে কাটলে আমরা এখানে কি পাই 13 পাই, অর্থাৎ আমার এসসি এর ভ্যালু হচ্ছে কত, আমার এই এসসি এর ভ্যালু কত পাচ্ছি 13 পাচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা খ নাম্বারে চলে যাবো। আমাকে খ নাম্বার কি বলা হচ্ছে, আচ্ছা আমরা এখানে যেহেতু এটা ভ্যালুটা পেয়ে গেছি, আবার এখানে হোয়াটের জায়গায় আমরা 13টা বসাই দিই। ওকে, আমার খ নাম্বার বলছে আমাদেরকে প্রশ্ন কই, খ নাম্বার বলছে কোন সি ইকুয়াল থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন, কোন সি ইকুয়াল থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল হোয়াট, বা এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। ওকে, আমরা লিখতে পারি ক নং হতে প্রাপ্ত, এখানে প্রথমে লিখব কি ক নং হতে প্রাপ্ত এস ইকুয়াল কত 13 আর এভ ইকুয়াল 5, বিসি ইকুয়াল 12। ধরতেও পারি নাও ধরতে পারি, আগে এটা লিখে নিই। আমরা সমাধানে চলে আসি। সমাধান ক নং হতে প্রাপ্ত, ক নং হতে প্রাপ্ত এস ইকুয়াল কত 13। এস ইকুয়াল 13 আমরা কি থেকে পেয়েছি, ক থেকে পেয়েছি। আর দেওয়া আছে কি, দেওয়া আছে এভ ইকুয়াল 5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার। যেহেতু আমার কন্ডিশনটা কি ছিল, কোন সি সমান থিটা, অর্থাৎ আমার এটাকে কোন হিসেবে অ্যাড্রেস করছে। এখন দিয়ে আমরা লিখব এখন সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে সাইন যদি আবার এটা কোণ হয়, একটু লক্ষ্য করবা সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার যদি এটা কোণ হয় তাহলে আমরা বলেছি কোণের সবসময় কোণের বিপরীত বাহু লম্ব। আমার যেহেতু ওরা অ্যাড্রেস করে দিয়েছে থিটা কোণটা সি কোণ, সিকে থিটা হিসাবে অ্যাড্রেস করে দিয়েছে, তো আমার যদি থিটা যদি কোণ হয় তাহলে কোণের বিপরীত বাহু লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ ফিক্সড। তাহলে আমরা জানি কি সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন থিটা সমান আমরা জানি কি লথি, লথি মানে কি লম্ব বাই অতিভুজ। আমার লম্ব হচ্ছে কি এবি, অতিভুজ হচ্ছে কি এসি। তাহলে আমরা লিখতে পারি এবি বাই এসি, এবি বাই এসি প্লাস কস থিটা সমান কি ভূতি, ভূতি মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কি বিসি বাই এসি। যারা এই সূত্রগুলো বুঝুন, আমার সূত্রের ক্লাস আছে, তোমরা আমার চ্যানেলে ঢুকে সূত্রের ক্লাসগুলো আগে দেখে নিবা। আশা করি তোমাদের কাছে ম্যাথগুলো খুব সহজ হয়ে যাবে যদি সূত্রগুলো বুঝে থাকো। যেহেতু এখানে সূত্র আর এক্সপ্লেন করছি না, সূত্র যদি এক্সপ্লেন করে ম্যাথ বোঝাতে যাই আবার ক্লাস ডিউরেশনটা অনেক বেশি হয়ে যাবে, যার জন্য বিষয়গুলোকে স্কিপ করে যাচ্ছি। তাহলে দেখো আমার এখানে অ্যাভির ভ্যালু কত পাচ্ছি আমরা 5 সেন্টিমিটার, সেন্টিমিটার এককগুলো ইউজ করবো না, 5। এস এর ভ্যালু পাচ্ছি কত 13 প্লাস বিসি এর ভ্যালু হচ্ছে 12, এস এর ভ্যালু হচ্ছে কত 13। সো 13 আর 13 এর লসাগু হচ্ছে কত 13। আমরা যার ক্ষেত্রে কাজ করি না কেন তার হর দিয়ে, আমরা যদি এটার ক্ষেত্রে কাজ করি এটার হর কত 13, 13কে ভাগ দিব, ভাগ দিলে যে ভাগফলটা পাবো তার সাথে কার গুণ, লবের গুণ। সো 13 দ্বারা 13কে ভাগ দিলে ভাগফল 1, 1-এর সাথে কার গুণ, লবের গুণ, লব কত 5, 1 × 5 সমান কত 5, প্লাসের প্লাস আবার লাইক দ্যাট 13 দিয়ে 13কে ভাগ দিলে ভাগফল কত 1, 1-এর সাথে 12 গুণ করলে কত 12। সো 5 + 12 = কত 17, নিচে থাকে 13।
দিস অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমাদেরকে যে অংশটুকু বাকি আছে সেটা হচ্ছে কি গ নাম্বার। গ নাম্বার হচ্ছে sec স্কয়ার থিটা এবং cosec স্কয়ার থিটা। আচ্ছা যাই হোক, আমি এটা মুছে ফেলি। = 30, এটাও যদিও বা আমার সরাসরি গতে আমাকে অ্যাপ্লাই করতে হবে না, আমি কথে ধরে রাখলেই হয়ে যায়। যেহেতু আমি যদি চিত্র মুছে ফেলে তোমাদেরকে বোঝাতে অসুবিধা হবে বিধায় আমি চিত্রটা মুছলাম না, আমি গ নাম্বার প্রশ্নটা লিখছি। গ নাম্বার বলা হচ্ছে আমাদেরকে দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। ওকে, আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু আমাকে গ নাম্বারে কোনো কিছু স্পেসিফাই করে নাই যে কোনটা থিটা কোন, বা আমি থিটা কাকে ধরবো, আমার একে থিটা ধরবো না বিকে ধরবো না সিকে ধরবো। বিকে তো ধরা যাবে না, বি যেহেতু সমকোণ। একে ধরবো না সিকে ধরবো। তাহলে এখানে মজার ব্যাপারটা হচ্ছে যেহেতু কোনো কিছু দেয়া নাই, তাহলে আগে যেটাকে হয়তো বা থিটা কোণ অ্যাড্রেস করছে আমরা তাকেই থিটা কোণ হিসেবে ধরে আমরা ম্যাথটা সলভ করবো। আর অত প্যারা বা ঝামেলা নেওয়ার আমাদের দরকার নাই, ঠিক আছে। তো সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে সরাসরি করে ফেলতে পারি। আরেকটা কাজ হচ্ছে আগে যদি ভ্যালুগুলো বসাই রাখি তাহলে আমার কাজটাকে ডাবল করতে হয় না। যদি আমরা এই যে মানগুলো আগে যদি বের করে রাখি, সো আমরা যেহেতু মানগুলো আগে দেওয়া আছে আমার, ওখান থেকে আমি দেওয়া আছে দিয়ে চাইলে লিখতেও পারি, নাও লিখতে পারি, ওইটাও কোনো সমস্যা নাই। বি সমান এত, বিসি সমান এত, ক নং হতে প্রাপ্ত এত, এগুলো যেহেতু আগের খতে লিখেছি আমি আর লিখছি না। আর কেউ যদি চাই লিখতে তাতে কোনো সমস্যা নেই, আমরা শুধুমাত্র এই ভ্যালুগুলো বের করে রাখি। এখন দিয়ে লিখি সমাধান, বা আগে সমাধান লিখবো, এখন দিয়ে লিখবো কি sec স্কয়ার থিটা বা নট স্কয়ার, আমরা শুধুমাত্র স্যাকের ভ্যালুটা বের করবো। তো আমরা জানি কি sec থিটা সমান কি, sec থিটা সমান হচ্ছে sec কার পরিপূরক, কসের পরিপূরক। আমাকে বুঝতে হবে sec কার পরিপূরক, কসের পরিপূরক। তাহলে sec থিটা সমান cos থিটা সমান কি, cos থিটা সমান জানি আমরা ভূমি বাই অতিভুজ। cos থিটা সমান আমরা শিখেছি কি ভূমি বাই অতিভুজ। তাইলে sec থিটা সমান কী হবে, অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, আমার অতিভুজ হচ্ছে কি AC, ভূমি হচ্ছে কি BC, ঠিক আছে। তো এখন আচ্ছা স্কয়ারটাও দিয়ে দিই, আমরা ভ্যালুগুলো এইভাবে বের করে ফেলে এখানে একটা স্কয়ার দিয়ে দিই, তাহলে আমাদের জিনিসগুলো বের করতে আর একটু সহজ। স্কয়ার দিয়ে দিলাম, এখানে স্কয়ার দিলে তাহলে আমার এখানেও কি হয়, স্কয়ার হয়। আচ্ছা এটাকে স্কয়ার দিয়ে দিই, এখানে স্কয়ার দিয়ে দিলাম। স্কয়ার দিলে আমার এখানে AC এর মান কত, AC এর মান 13, BC এর মান কত, BC এর মান হচ্ছে 12, তাহলে হোল স্কয়ার ঠিক থাকলো। তাহলে 13 স্কয়ার মানে হচ্ছে 169, 12 স্কয়ার মানে হচ্ছে কত 144, একটা মান পেয়েছি। আবার এখানে কি আছে কোসেক স্কয়ার, সো আচ্ছা নিচে লিখি, ওই জিনিসটা এদিকে না দিয়ে নিচে লিখি। আবার কোসেক স্কয়ার থিটা, তাহলে প্রথমত বুঝতে হবে কোসেকটা কার পরিপূরক, কোসেকটা হচ্ছে সাইনের পরিপূরক। তাহলে আমরা সাইন সমান কি শিখেছি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক সমান কী হবে, বিপরীত, অতিভুজ বাই লম্ব। সো অতিভুজ হচ্ছে কি আমার AC, আর লম্ব হচ্ছে কি AB। সো আমরা এখানে AB দিলাম, এই যে স্কয়ারটা এখানে হোল করে দিলাম।
সো স্কোয়ার হোল করে দিলে এসি এর মান কত? এসি সমান হচ্ছে 13, তারপর অ্যাবি এর মান হচ্ছে কত? 5, অ্যাবি সমান 5। এই ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কোয়ারের স্কোয়ার দিলাম। আমি নিচে দিচ্ছি না কেন? যদি আমি তো আসলে রেকর্ডিংয়ে বুঝতেছি না যে কতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে, ওই জন্য আমি পাশে লিখে দিচ্ছি আর নিচের লাইন। সো 13 সমান হচ্ছে কত? 169, 13 স্কোয়ার মানে, আর 5 স্কোয়ার মানে হচ্ছে কত? 25। ঠিক আছে, এখন আমরা এই পর্যন্ত আমাদের ক্লিয়ার কনসেপ্ট। এখন আমরা বাম পক্ষ দিয়ে লিখব। বাম পক্ষ কি? সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। তো সেক স্কোয়ার থিটার মান কত পেয়েছি আমরা? 169/144 প্লাস কোসেক স্কোয়ার থিটার ভ্যালু পেয়েছি কত? 169 কত? 25। সো এখন একটু জিনিস লক্ষ্য করবা, সেটা হচ্ছে কি, এটা বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে সরাসরি গুণ করে দিবা লসাগু নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এই দুটো গুণ করলে 144 5 গুণ করলে কত আসে? 3600, 3600। ঠিক আছে, সো 3600 হলে এখন আমরা যদি 144 দ্বারা 3600কে ভাগ দিই, ভাগফল আসে কত? 25। যেহেতু এটা দুইটা গুণফলে 3600, তাহলে একটা চলে গেলে আরেকটা থাকে, কি সহজ হিসাব। 144 দ্বারা 3600কে যদি ভাগ দিই, তাহলে আমরা ভাগফল পাবো কত? 25। সো 25-এর সাথে 169 গুণ করলে আমরা পাই কত? 25 ইন্টু কত? 169, তাহলে কত পাই? 4225। সো অর্থাৎ 4225 প্লাস। আবার একইভাবে আমরা এই 25 দিয়ে যদি কাকে 3600কে যদি ভাগ দিই, ভাগফল কত আসে? 144। সো 144-এর সাথে আমরা গুণ করব কত? 144-এর সাথে গুণ করব কত? 169-এর। 169-এর গুণ করলে কত পাই আমরা? 24,336। 24,336 গুণফল। অর্থাৎ এই যে হর দিয়ে এটাকে ভাগ দিয়েছি, যে ভাগফলটা পেয়েছি তার সাথে এটার গুণ করেছি, গুণফলটা এখানে বসালাম, প্লাসের প্লাস দিলাম, আবার এই যে 25 দিয়ে এটাকে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পর যে ভাগফলটা পেলাম, অর্থাৎ ভাগফল 144, ওই ভাগফলের সাথে কার গুণ? লবের গুণ। লব কত? 169। সো 144 169 গুণ করলে কত আসে? 24,336। ঠিক আছে, সো এখন আমরা কি করব? এই 3600 তো ঠিক আছে, এটাকে যোগ করলে 28,561 হয়। 28,561 হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার বাম পক্ষ। এখন আমি এটা একটু মুছে ফেলি, আমি ডান পক্ষে যাচ্ছি, ডান পক্ষের উপরে সলভ করে দিই, যেহেতু আমার এখন চিত্রের দরকার পড়ে না বা আর পড়বে না। সো আমি লিখি, সুতরাং ডান পক্ষ, ডান পক্ষ, আমার ডান পক্ষ কি? সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। সো এখানে আমরা সেক স্কোয়ার থিটার ভ্যালু কত বের করেছি? সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 169/144, 169 বাই 144 ইন্টু, আর এটার ভ্যালু বের করেছি 169/25। সো আমরা আগেও দেখেছি। আচ্ছা, এখানে এই ইন্টুটা ইউজ করে দিই একেবারে, হরের সাথে হরের গুণ, লবের সাথে লবের গুণ। সো 144-এর সাথে যদি 25 গুণ করি, তাহলে আমরা আগের অংশে পেয়েছি 3600, সো এখানেও 3600। আর 169-এর সাথে 169 গুণ করলে, অর্থাৎ 169 হোল স্কোয়ার সমান হচ্ছে কত? 28,561। 28,561 ডান পক্ষ। সো আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে, তোমরা
ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, আর ক্লাসে একটি লাইক করবা, কমেন্টস করবা, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবা, এবং তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।